এই জমিদার বাড়িটি একটি পূর্ণাঙ্গ শৈল্পিক জমিদার বাড়ি, যার সম্মুখভাগ দেখলে মুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়। জমিদার বাড়ির সামনেই রয়েছে ছোট্ট আরেকটি কারুকার্যখচিত ঘর এবং একটি অর্ধনির্মিত প্রাচীন বাড়ি। প্রায় ৭৫ বছর আগে বাংলাদেশ থেকে আইনগতভাবে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও আজও বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জমিদার বাড়ি। তার মধ্যে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত ঐতিহাসিক লক্ষণ শাহর জমিদার বাড়ি অন্যতম, যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশ পরিচিত। জমিদার বাড়িটি বিক্রি করেন আহমদ আলী উকিলের কাছে, অ্যাডভোকেটের কাছে। ওনার নাম ফলকটা এখানে এখনো টানানো আছে। এই দরজার ভিতরে আসলে এই জমিদার বাড়ির জমিদারের হয়তোবা ব্যবহৃত কিছু জিনিসপত্র যেগুলো ছিল এর ভিতরে হয়তোবা কোনোভাবে সংরক্ষণ করে এরকম লক করে দেওয়া। এবং আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এর ভিতরে কোনো গোপন প্রবেশ পথ ছিল। এই পাশে আরেকটা রুম কিন্তু এরকম লক করে দেওয়া। এই ছোটো ভাইরা বলছে এই রুমটা নাকি জমিদার তার শাসন কার্য পরিচালনার জন্য যারা অপরাধী ছিল, অপরাধ করতো, তাদেরকে বন্দি করে রাখতো, বা জেলখানা যেটাকে আমরা বলি জেলখানে রাখতো। আপনি এখানে থাকেন না? আপনার ভয় লাগে না এখানে থাকতে? তাও কিছু হয় নাই না? এটা হচ্ছে বাড়ির ভিতরের পাশটা। আমরা বাড়ির পিছন পাশটা থেকে শুরু যদি করি, পশ্চিম পাশের এই বারান্দাটা রয়েছে, কিন্তু এই পশ্চিম পাশের বারান্দাটা একদম ভেঙে গিয়েছে। দেখেন প্রাচীরগুলো, দেওয়ালগুলো কিচ্ছু নাই। বাড়ির চারপাশে আসলে চার কোনায় চারটা আলাদা কক্ষ রয়েছে। এই ভিডিওতে আজ আমি আপনাদের এই জমিদার বাড়ির পাশাপাশি এই এলাকায় অবস্থিত মন্ত্রী বাড়ি এবং ব্যবসায়িক বাড়িও ঘুরে দেখাবো। আমরা এখন আছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের ঠিক পাশেই। আর আমার পিছনে যে বাড়িটি দেখছেন, জমিদার বাড়িটি, এই জমিদার বাড়িটির নাম হচ্ছে ডাঙ্গা জমিদার বাড়ি। জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন লক্ষণ শাহ নামে একজন জমিদার। পরবর্তীতে তার বংশধররা এই জমিদার বাড়িটি একজন উকিলের কাছে বিক্রি করে ফেলে। পরবর্তীতে নাম হয়ে যায় উকিল বাড়ি, বা স্থানীয় লোকজন একে উকিল বাড়ি নামেও চেনে। চলেন আজকে আমরা এই জমিদার বাড়ি সম্পর্কে জানবো এবং এই লক্ষণ শাহর ইতিহাস সম্পর্কে জানবো এবং জমিদার বাড়িটি পুরোটা ঘুরে দেখবো। তাহলে চলুন শুরু করা যাক, লেটস গো। ছোট পিচ্চির নাম সাজিদুল, এই ছোট ভাই, সে খুব শখ করেছে আমার ব্লগে আসবে। আমরা সকালবেলা নাস্তা সারলাম সাদ্দাম হোটেলে, আর এই ছোট্টকে আমাদের ব্লগে নিলাম। তাহলে হাই দিয়ে দাও একটা। তোমাকে দেখা যাবে, ঠিক আছে? চলেন, আমরা সকালে নাস্তা শেষ, এখানে একটা পানি নিলাম, নিয়ে আমরা বের হয়ে যাব। আমাদের আজকের দূরত্ব হচ্ছে নরসিংদী ডাঙ্গা জমিদার বাড়ি। ডাঙ্গা জমিদার বাড়িটি নরসিংদী জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটা আসতে বাইকে প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগবে, অন্যান্য গাড়ি নিয়ে একটু বেশি সময় লাগতে পারে। নরসিংদী থেকে পাঁচদোনা আসতে হবে। পাঁচদোনা থেকে টঙ্গী এবং যাত্রাবাড়ির দিকে দুই দিকে দুইটা রোড চলে গেছে। মাঝখান দিয়ে যে রোডটা গিয়েছে এই রোড দিয়ে এগিয়ে আসতে হবে। পাঁচদোনা থেকে আমাদের এই সুন্দর রোড ধরে চলে আসতে হবে ডাঙ্গা বাজার। ডাঙ্গা বাজার থেকে আরো 1 কিলোমিটার ভিতরে গেলে আমরা ডাঙ্গা যে জমিদার বাড়ি ছিল লক্ষণ শাহর জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি পৌঁছে যাব। আমরা এখন আছি ডাঙ্গা বাজারে। 35 মিনিট সময় ম্যাপে দেখিয়েছিল, তার থেকেও কম সময় লেগেছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ডাঙ্গা জমিদার বাড়ি এখানে চলে আসছি। জামিনা মহল, টাইগার হিল, আহমদ আলী অ্যাডভোকেট, এইখানে একটা ঠিকানা লেখা আছে। এই জমিদার বাড়িটি ঘুরে দেখার আগে চলুন জমিদার বংশের ইতিহাস জেনে আসি। তৎকালীন ভারতবর্ষে এই এলাকাটি ছিল দেবোত্তর হিসেবে। ওই সময়ে দেবোত্তর জমি হলে জমিদারকে খাজনা দেওয়া লাগতো না। এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল। এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন জমিদার লক্ষণ সাহা। মূলত তিনি ছিলেন প্রধান জমিদারদের অধীনস্থ সাব জমিদার। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি। এই জমিদার বংশের বংশধররা অন্য জমিদারদের আওতাভুক্ত ছোট জমিদার ছিল বলে জানা যায়।
জমিদার লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল, নিকুঞ্জ সাহা, পেরিমোহন সাহা ও বাঙ্কু সাহা। এদের মধ্যে ছোট ছেলে বাঙ্কু সাহা ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলে নিকুঞ্জ সাহাও ভারতে চলে যান। থেকে যান মেঝো ছেলে পেরিমোহন সাহা। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা। এই বৌদ্ধ নারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে এই বাড়িটি বিক্রি করে দেন। আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হয়, বর্তমানে এই বাড়িটি উকিল বাড়ি নামেও বেশ পরিচিত। জমিদার বাড়িটি বিক্রি করেন আহমদ আলী উকিলের কাছে, অ্যাডভোকেটের কাছে। ওনার নাম ফলকটা এখানে এখনো টানানো আছে। এই জমিদার বাড়ির প্রতিটি দরজার উপরে দেখেন কি সুন্দর কারুকার্যে খচিত নকশার ডিজাইন তৈরি করা। সেই সময়ের জমিদাররা বা সেই সময়ের প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে এরকম সুন্দর তাদের রুচিসম্মত আকারে কিভাবে নকশা করে ডিজাইন করে এই বাড়িগুলো তৈরি করতো, সেটার একটা মানে প্রতিফলন এখানে ফুটে উঠেছে। জমিদার বাড়িটি মূলত দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনটির ঠিক সামনেই দেখতে পাবেন একটি শিউলি ফুলের গাছ। ভবনের দেওয়ালগুলো পোড়ামাটির ইট দিয়ে নির্মিত। ভবনের মেঝেতে কোষ্টি পাথর দিয়ে ঢালাই করা। বাড়িটির অধিকাংশ জানালা দরজা এখন নেই বললেই চলে। নিচতলার মেঝে খুবই নোংরা ও অপরিচ্ছন্ন। এই জমিদার বাড়িতে আসলে এই দিকটাতে এখন যতগুলো দরজা আছে 1 2 3 4 5 6 7টা দরজা আছে। এই মূল ফলকের সাথে এই 7টা দরজায় এখন আসলে তালাবন্দি করে রাখা হয়। এই পাশ দিয়ে একটা দরজা আছে, এই দরজা দিয়ে ঢুকে ভিতরটা দেখা যায়। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে আসলে খুবই ময়লা আবর্জনা যুক্ত এবং অযত্ন অবহেলায় যে পড়ে আছে সেটা বোঝা যায়। এইটা এখানে হচ্ছে 2টা রুম, এইটা একটা রুম আর এটা হচ্ছে বাইরের একটা কক্ষ। এইটাতে 5টা জানালা রয়েছে, যদিও একটা জানালার যে পাল্লা সেগুলো নাই। এই দরজাটা খোলা। আমরা ভিতর দিয়ে যে এই জমিদার বাড়ির পুরাটা ঘুরে দেখব। বাড়িতে প্রবেশ করার জন্য সামনে দিয়ে মূল ফলকের পাশে এইখানে একটা সুন্দর প্রাচীরের মাঝখানে একটা গেট করা। এই গেট দিয়ে আমরা এখন জমিদার বাড়িতে প্রবেশ করছি। যদিও এটা হচ্ছে মূল বাড়িটা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া, কিন্তু বাড়ির বাইরেও আসলে বিশাল এলাকা নিয়ে এই জমিদার বাড়িটা একসময় ছিল। এখনো কিছু জায়গা আছে, সামনে আপনাদের দেখাবো পুকুর পাড়। এরপর এখানে আরো 3টা মন্দির ছিল। এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরের পাশটা। এখানে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, কক্ষগুলো একেবারেই পরিত্যক্ত অবস্থায়। আমরা কক্ষগুলো ঘুরে দেখব। বন্ধুরা, আমাদের এই এলাকার 3জন ছোট ভাই, ওদের সাথে আমার এখানে এসে দেখা হয়েছে। ওরা 3জন আমাকে এই ভিডিও করতে সহযোগিতা করতেছে এবং এই জমিদার বাড়িটা ঘুরে দেখাচ্ছে। আসলে ভিতরের এই পরিবেশটা কেমন, এখানে নাকি একটা জেলখানা আছে, ওরা আমাদের ঘুরে দেখাবে। চলো আমরা ঘুরে দেখি নাকি। এটা হচ্ছে ভিতরের দিকে এসে একটা ছোট্ট রুম বা রান্নাঘরের মতো মনে হচ্ছে, এরকম হতে পারে এটা। এবং এখানে জানালাটা রড দিয়ে তৈরি করা ছিল, রডগুলো ভেঙে নিয়ে গেছে, কেটে নিয়ে গেছে দেখা যাচ্ছে। এখানে এরকম 2-1টা দরজা আছে যেগুলো দিয়ে আসলে এখানে কেমন দরজা ছিল সেটা বোঝানো যাচ্ছে। এদিকে আরো 2 পাশে 2টা রুম রয়েছে। এই পাশে একটা সিঁড়িঘর, এই পাশটাতে সুন্দর করে মনে হচ্ছে তাক করে দিয়া। বন্ধুরা, এই দরজাটা এভাবে করে ইট দিয়ে একবারে লক করে দিয়েছে। ছোট ভাইরা বললো যে এই দরজার ভিতরে আসলে এই জমিদারের হয়তো বা ব্যবহৃত কিছু জিনিসপত্র যেগুলো ছিল, তার চেয়ার, তার টেবিল, তার অস্ত্র, তার পোশাক বা বিভিন্ন কিছু হতে পারে, যেগুলো এর ভিতরে হয়তো বা কোনোভাবে সংরক্ষণ করে এরকম লক করে দেওয়া। এবং আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এর ভিতরে কোনো গোপন প্রবেশ পথ ছিল, একেবারে বদ্ধ করে দিয়েছে। এবং এইখানে একজন মেম্বার, তিনি এটাকে আপাতত সংরক্ষণ করেন, দেখাশোনা করেন, যার কারণে এতটুকু যা আছে এটুকু অন্তত টিকে আছে। এই পাশে আর একটা রুম কিন্তু এরকম লক করে দেওয়া। ছোট ভাইরা বলছে এই রুমটা নাকি জমিদার তার শাসন কার্য পরিচালনার জন্য যারা অপরাধী ছিল, অপরাধ করতো, তাদেরকে বন্দি করে রাখতো বা জেলখানা, যেটাকে আমরা বলি জেলখানায় রাখতো। আর তাছাড়াও নিচেই বেশ কয়েকটি রুম রয়েছে যেখানে হয়তো জমিদারের বাইরের অংশে কাজের লোকরা, যারা কাজের লোক থাকতেন এই জমিদার বাড়িতে, তারা থাকতেন।
দোতলাটা তো বেশ সুন্দর না? বাড়িটির দ্বিতীয় তলার ঘরগুলোতে বেশ কয়েকটি জানালা এখনো রয়ে গিয়েছে এবং মেঝেটা মোটামুটি পরিষ্কার, তবে দেওয়ালগুলো বিভিন্ন আঁকাঝোঁকা আর লেখনীতে সৌন্দর্য বিলুপ্তির পথে। জমিদার বাড়ির বাইরের দেওয়ালের রং নষ্টের পথে এবং দেওয়ালে শ্যাওলা ও আগাছা জন্মেছে। জমিদার বাড়ির পেছনে রয়েছে গাছগাছালি যুক্ত সবুজ বাগান। জমিদার বাড়ি সহ এই বাগানের চারদিকটা উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। বন্ধুরা, এখানে একটা লকার ছিল, যে লকারে আসলে এই জমিদাররা তাদের গহনা সম্পদ টাকা পয়সা রাখতো। বুঝুন সেই সময় আসলে এই লকারটা কত সিকিউর ছিল। এই কক্ষটার একটা সৌন্দর্য অন্য রকমের, এটাতে মনে হয় সম্ভবত জমিদার থাকতো, এরকম বোঝা যাচ্ছে। তা আমরা ধারণা করতে পারি, যদিও সঠিক তথ্যটা আসলে জানা যায় না। এই কক্ষর ডিজাইন, নিদর্শন, চারপাশে সুন্দর কুপি রাখার জন্য জায়গা আছে, এইখানে বই খাতা বা সেলফ, একটা এখানে সেলফ আছে, এরপরে এখানে সিন্দুক ছিল, এরপরে এখানের যে জানালাগুলো, দক্ষিণ পাশের জানালাগুলো, সব মিলিয়ে এই কক্ষটাতে যে জমিদার নিজে থাকতেন সেটা একটা আঁচ পাওয়া যায়। অসম্ভব সুন্দর বারান্দাটা। এরকম বারান্দার তিন পাশে তিনটা জানালা রয়েছে এবং এর সামনে দেখেন একটা সুন্দর ছোট্ট আর একটা বারান্দা রয়েছে। বাইরে থেকে এরকম দৃশ্যটা এইখান থেকে দেখেন, এই বারান্দা থেকে চারপাশটা কি সুন্দরভাবে দেখা যায়। দোতলার এই পাশটাতেও আর একটা বড় বারান্দা রয়েছে। এটা হচ্ছে মাঝখানে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর বারান্দা হিসেবে এই বারান্দাটা ব্যবহার করা হতো। জমিদার বাড়ির দোতলাতে মোট 4টি কক্ষ রয়েছে এবং মাঝখানে একটা বড় কক্ষ রয়েছে। এই কক্ষ হয়তো বা সবাই মিলে বসে আড্ডা দেওয়া হতো, খাওয়া দাওয়া হতো বা এরকম করে ব্যবহার করা হতো। চতুর্দিকে শুধু দরজা, মানে আপনি যে কোনো দরজাতে ঢুকে এই বাড়ির, এই জমিদার বাড়ির সমস্ত জায়গায় যেতে পারবেন, সবগুলো রুমে যেতে পারবেন। একটা রুমে ঢুকলে সবগুলো রুমে ঢোকার ব্যবস্থা আছে। এইখানে আর একটা, এই পাশের দিকে দুই পাশে দুইটা বড় বড় বারান্দা। এই বারান্দা দুইটাই আসলে সবচেয়ে ভালো লেগেছে আমার। এই বারান্দা থেকে আবার বাইরের যে ভিউটা সেটা আসলে অসম্ভব সুন্দর। এটা হচ্ছে মন্দিরের পাশে, এই পাশের বারান্দাটা, এই যে হচ্ছে মন্দিরটা, আর মন্দিরের এই পাশে হচ্ছে এই বারান্দাটা। জমিদার বাড়ির ঠিক সামনেই রয়েছে কারুকার্য খচিত ছোট্ট একটি ঘর। এলাকার অনেকেই ধারণা করেন এটি একসময় মন্দির হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন এটি আর মন্দির হিসেবে ব্যবহার করা হয় না। এই জমিদার বাড়ির এই নান্দনিক যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপের সামনে দেখেই বোঝা যায় আসলে এই পূজা মণ্ডপটাকে কত যত্ন করে তৈরি করেছিলেন। এর বাইরের যে কারুকার্য, এটা আসলে অসম্ভব সুন্দর। জমিদার বাড়ির দক্ষিণ পাশে রয়েছে এই অর্ধনির্মিত একটি ঘর। কি জন্য এই ঘরটি নির্মিত হচ্ছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি। আহমদ আলী উকিলের কাছে অর্ধনির্মিত অবস্থায় জমিদার বংশের বংশধররা এই বাড়িটি বিক্রি করে দিয়েছিল। এখানে রয়েছে সেই সময়ে তৈরি করা জমিদার বাড়ির সুন্দর একটি পুকুর আর তার সাথে শান বাঁধানো পুকুর ঘাট, কিন্তু অযত্নের কারণে পুকুরটি কচুরপনার স্তূপে ছেয়ে গিয়েছে। পুকুরের চারপাশে পূজা করার জন্য 4টি মোট ছিল, এর মধ্যে 3টি মোট নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেলেও একটি মোট এখন অবশিষ্ট আছে, যেটি পুকুরের পূর্ব পাশে দেখা মিলবে। সেটিতে দেখা গিয়েছে অবহেলা আর অযত্নের ছাপ। এই জমিদার বাড়িটা কালের সাক্ষী হয়ে আছে যে সেই সময়ে জমিদারদের আসলে একটা প্রভাব। আশেপাশের মানুষ সেই সময় হয়তো বা খুবই দরিদ্র ছিল, এরকম দালান করা বাড়ি সেসব মানুষের কল্পনাও করা যেত না হয়তো বা প্রায় 200 বছর আগে এই এলাকায়। সেই সময়ে এই জমিদার বাড়িগুলো আসলে যে তার যে জৌলস ছিল, তার যে প্রভাব ছিল সেটা বহন করে চলতো, এটা এখানে আসলে বোঝা যায়।
এই ছোট ভাই আবির এবং এরা 3 বন্ধু মিলে আমাকে আসলে এই জমিদার বাড়িটা ঘুরিয়ে দেখালো। ঐতিহাসিক এই লক্ষণ সাহার জমিদার বাড়িটির প্রতিটি স্তরে দেখেছি অযত্ন আর অবহেলার ছাপ। প্রতি বছর হাজার হাজার পর্যটক ঐতিহাসিক এই জমিদার বাড়িটি দেখতে এসে হতাশ হন। পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে এই জমিদার বাড়িটি হতে পারত নরসিংদী জেলার অন্যতম একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার পলাশ উপজেলার জয়নগর গ্রামে। আর এই গ্রামে একটা নান্দনিক বাড়ি আছে। এই বাড়িটা এক ব্যবসায়ীর বাড়ি ছিলেন, সেই বাড়িটা আমরা দেখতে আসছি। পরবর্তীতে ব্যবসায়ী এই বাড়িটা বিক্রি করে চলে যান এবং এই জায়গার যারা এখানে বসবাস করেন তাদের পূর্বপুরুষেরা এই বাড়িটি কিনেছিল। আঙ্কেল, এই বাড়িটা মূলত আপনারা কতদিন আগে কিনেছেন? লিবারেশনের আগে। আচ্ছা, কিনেছিলেন। ইনি যে মূল মালিক ছিল তিনি একজন কি ছিলেন মূলত? পাটের ব্যবসা। আপনি 50 বছরের উপরে এই বাড়িতে আছেন, তার মানে যুদ্ধের আগে থেকেই আপনারা এই বাড়িতে থাকা শুরু করেছেন। এইখানে একটা নেম ফলক ছিল যেখানে এই বাড়িটির নির্মাণকাল লেখা ছিল 1317 2 ফাল্গুন। এটা হচ্ছে বাংলা সন, আর ইংরেজি 1910 সালে নির্মিত। প্রায় 115 বছর আগে নির্মিত এই বাড়িটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং বড় ভাইরা এখনও এখানে বসবাস করছেন। আপনি এখানে থাকেন না? আপনার ভয় লাগে না এখানে থাকতে? আজকে অবর্তন কালকে বলতে ভূমিকম্প হয়েছে কিছুদিন আগে। তাও কিছু হয় নাই না? না, একটা লাড়া মারতেন বাইরে গিয়ে বই। একতলা বিশিষ্ট এই বাড়িটিতে মোট 6টি কক্ষ রয়েছে। 6টি কক্ষ আসলে একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। মাত্র 2টি কক্ষ ভালো আছে। 2টি কক্ষতেই, একটি কক্ষতে বড় ভাই থাকেন, আরেকটা কক্ষ এমনিতেই আছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের ঠিক পাশেই জয়নগর গ্রামে। আর এই গ্রামেই আরেকটি ঐতিহাসিক বাড়ি রয়েছে, যে বাড়িটি মন্ত্রী বাড়ি নামে পরিচিত, উদ্দেশ্য সাহার বাড়ি। এই বাড়িটি আমরা দেখতে এসেছি। এটা হচ্ছে এই বাড়ির মূল প্রবেশপথ, যার দুই পাশে 2টি এরকম সম্মুখ কক্ষ রয়েছে। এই পাশে একটা সম্মুখ কক্ষ রয়েছে আর মাঝখানে বাড়িটির প্রবেশপথ। আসলে বাড়ির এখন একেবারেই অসংরক্ষিত অবস্থায় আছে। বাড়ির চারপাশে কোনো প্রাচীর নাই। পুরো বাড়িটির উপরে ছাদগুলো ধসে গিয়েছে, উপরে একদম ফাঁকা, শুধুমাত্র এই ঘরটা পড়ে আছে, একেবারেই অপরিত্যক্ত। এবং এই বাড়িটির ভিতরে আসলে গাছপালায় একেবারে জঙ্গলে ভরে গিয়েছে। সংরক্ষণ আসলে সেভাবে করা হয় নাই। সে ভুতুরে বাড়ির মতো একেবারে হয়ে গিয়েছে। ভিতর দিকে এরকম আসলে অন্ধকার, আর দেওয়ালগুলো একেবারেই স্যাঁতসেঁতে এবং জীর্ণশীর্ণ অবস্থায়। ভিতরে আসলে একেবারে দুর্গন্ধ, ঢোকার মতো পরিবেশ আসলে নাই বললেই চলে। এটা হচ্ছে বাড়ির ভিতরের পাশটা। আমরা বাড়ির পিছন পাশটা থেকে শুরু যদি করি তাহলে দেখব আমরা এই বাড়ির ভিতরের পাশের দিকে এই পাশে তো রান্নাঘরের মতো। বাড়ির একদম পশ্চিম পাশে আরেকটা বারান্দা রয়েছে। এই বারান্দাটা ঠিক পূর্ব পাশে যে বারান্দা ছিল সেই বারান্দার মতো একেবারে সেম পশ্চিম পাশের এই বারান্দাটা রয়েছে, কিন্তু এই পশ্চিম পাশের বারান্দাটা একদম ভেঙে গিয়েছে। দেখেন প্রাচীরগুলো, দেওয়ালগুলো কিচ্ছু নাই। বাড়ির চারপাশে আসলে 4 কোণায় 4টা আলাদা কক্ষ রয়েছে এবং ভিতরে প্রায় 15 থেকে 16টি কক্ষ রয়েছে। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। আমাদের এই জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।